This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল আমরা দেখেছিলাম এবং বহু লোক সেই অনুষ্ঠানটি দেখেছেন যে একটি পাল্টা অভ্যুত্থানের পথে বাংলাদেশ। এবং আপনারা দেখুন যে পাল্টা অভ্যুত্থান কতগুলো জায়গায় অভ্যুত্থানের কতগুলো প্রক্রিয়া বা থাকে, যখন হচ্ছে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে থাকে। যেমন আমরা যদি দেখি কিছুক্ষণ আগে যেরকম বালুচিস্তানে যারা বালুচিস্তান লিবারেশন আর্মি তারা একটা ট্রেনকে হাইজ্যাক করেছে এবং সেখানে আইএসআই আধিকারিক তাদেরকে এবং প্লেন হাইজ্যাক হতো, ট্রেন হাইজ্যাক করেছেন। মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে এই গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার এখন পরিস্থিতি। এবং গতকাল যখন এই প্রশ্নটা যখন তুলে ধরেছিলাম, বাংলাদেশে একদিকে মহিলারা নেমে গেছেন হচ্ছে লাঠি হাতে, তাদের যেভাবে আর কি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে মানুষ যখন নিরাপত্তার অভাব বোধ করতে থাকেন, তখন সে মনে মনে ভাবতে, একজন ভীরু মানুষও তখন ভাবতে শুরু করেন এই সরকার বা যারা রয়েছে তাদেরকে না সরাতে পারলে এর থেকে বেরিয়ে আসা যাবে না। এবং তারা তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা সক্রিয়তা দেখাতে শুরু করে। সেই পরিস্থিতি এসে গেছে বাংলাদেশের। এটা আরও ভালো বলতে পারবেন যারা সেখানে থাকেন, সেখানকার নাগরিক, তারা আরও ভালো বলতে পারবেন। কিন্তু কতগুলো তো ইন্ডিকেশনস পাওয়া যায়। কিছুক্ষণ আগে দেখছিলাম মাহফুজ আলম, এই তথাকথিত বিপ্লবের যিনি মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছে, তিনি ক্যাপশন একটা দিচ্ছেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। এবং এটা বড় বেশ পোস্ট, এবং সেখানে তিনি বলেছেন এই ব্যবস্থা করছি, আমরা এই করেছি, আমরা মিটিং করে এইরকম ঘোষণা দিচ্ছি। তথাপি তার হচ্ছে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছায়াযুদ্ধ চালাচ্ছে। দিলেন কেন এই পরিস্থিতিটা তৈরি করতে? ছায়াযুদ্ধ চালানোর মতো পরিস্থিতি কেন তৈরি করতে দিলেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এটা এই কারণেই হলো, যদি পেছন থেকে যদি নানা রকম শক্তি তারা যদি একটা এরকমভাবে একটা শক্তিকে নামিয়ে দেয় সামনে, এবং সেখানে একটা আইডিওলজি থাকতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা একজন স্বৈরাচারী এবং তার অপশাসন, এই অপশাসনকে সামনে রেখে জনতাকে যে উত্তেজিত করে তাতে হয়তো একটা অভ্যুত্থানকে সফল করা যায়, কিন্তু দীর্ঘস্থায়ী রূপ দেওয়া যায় না। তার কারণ অভ্যুত্থানের পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সেই পদক্ষেপগুলো নেয়নি। কাদের জন্য নিতে পারেনি? আওয়ামী লীগের জন্যে, বা হচ্ছে যাদেরকে মাহফুজ আলম বলছে ছায়াযুদ্ধ চালাচ্ছে অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি, তাদের জন্য? আমি বলবো তাদের জন্য আদপেই নয়। তার কারণ হচ্ছে যে শক্তি ছিল, ইসলামিক শক্তি যারা ছিল বা জামাত ইসলাম যারা ছিল, তারা সবসময় ডিকটেট করেছে। এবং তার সাথে বিএনপি তারা চেয়েছিল দ্রুত নির্বাচন। বিএনপির কথাও শুনবো না, জামাতের পুরো জিনিসকে ইমপ্লিমেন্ট করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবো না, এবং শুধুমাত্র বদলা নেব। এই রকম পরিস্থিতি জনগণকে একটা এমন জায়গায় বিক্ষুব্ধ করে তুলেছে যে বাংলাদেশের আজকে যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং আইএসআইয়ের সাথে তাদের যে সম্পর্কটা তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়, বিশেষ করে রংপুর। কেন রংপুর? যেহেতু চিকেন নেকের কাছে বলে। এটা কি ভারত খুব ভালো চোখে দেখবে? আদপেই না। এগুলো হচ্ছে প্ররোচিত করা যে পরিস্থিতি তৈরি, এবং যার জন্য কিন্তু একটা বড় রকমের ঘটনা হয়তো ঘটতে পারে। অনেকেই বলছেন 17 তারিখের পর অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশে। এবং শেখ হাসিনা কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত দিয়েছেন? অবশ্যই সেটা আপনাদেরকে শোনাবো। এই সমস্ত বিষয়গুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানিয়ে রাখি। 15ই মার্চের পর তুলসী গাওয়ার্ড, যিনি আমেরিকার যিনি হচ্ছে গোয়েন্দা প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তিনি ভারতবর্ষে আসেন এবং ভারতীয় গোয়েন্দাদের সাথে তার গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এবং 17 তারিখের পরবর্তী অনেকেই কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছেন। বাংলাদেশে নানা কিছু আমরা খবর পাচ্ছি, সেই খবরগুলো আপনাদের দেখাচ্ছি। এবং অনেকেই বলছেন এগুলো গুজব, এগুলো ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। কিন্তু সত্যিই তো অনেক কিছু খবর রয়েছে, ভারতীয় মিডিয়াতে অনেক কিছু বলেছে, বালুচিস্তান নিয়ে অনেক কিছু বলেছে। আজকের ঘটনা
কোন দিকে ইঙ্গিত দিচ্ছে, বা বাংলাদেশে আজকে নারী শক্তি তারা যেভাবে পথে নেমে গেছে, এই সমস্তগুলোর তো ইঙ্গিত তো ছিল। সেগুলো কি সেদিন গুজব ছিল? সেদিন তো নয় গুজব বলে উড়িয়ে দিচ্ছিলেন। আজ কি বলবেন? 7ই মার্চ মাফ করবেন, আজকে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে দেখছিলাম একটা বিখ্যাত ডকুমেন্টারি। আমি এমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর ডকুমেন্টারি দেখেছি, জহির রায়হানের ডকুমেন্টারি দেখেছি, তারপর তানভীর মোকাম্মেলের ডকুমেন্টারি দেখেছি, বিভিন্ন প্রজন্মের তথ্যচিত্র নির্মাতা বাংলাদেশের চলচ্চিত্রকার যারা রয়েছেন, অনেক শক্তিশালী চলচ্চিত্রকার রয়েছেন যারা তুলেছেন। আজকে দ্য স্পিচ এই তথ্যচিত্রটা দেখলাম, তৎকালীন পূর্ব পাকিস্তানের যে তথ্য সম্প্রচার দপ্তর তাদের দ্বারা নির্মিত হয়েছিল, কিন্তু অকুত ভয় কয়েকজন বাঙালি তথ্যচিত্র সে ডিভিশনের কর্মী যারা প্রডিউসার তারা এই ছবিটা তৈরি করেছিলেন। শেখ মুজিবুরের ভাষণ সেখানে যেমন রয়েছে, 7ই মার্চ এই ভাষণ দেওয়ার আগে যা পৃথিবীর ইতিহাসে একটি ঐতিহাসিক ভাষণ হিসাবে যেটা চিহ্নিত হয়ে রয়েছে, তার ছবি যখন দেখছিলাম দেখে মানে উদ্বুদ্ধ করার মতো, এবং সেটা আওয়ামী লীগ আজকে দিয়েছে। 7ই মার্চ কি বলেছিলেন শেখ মুজিবুর রহমান? তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু এদেশের মানুষের অধিকার যারা ছিনিয়ে নিচ্ছে তাদেরও ছাড় পাওয়া নাই। এই যে কথাটা, প্রধানমন্ত্রীত্ব যেটা আর কি তার হকের অধিকার, সেটা বঞ্চিত করার পরও কিন্তু শেখ মুজিবুর 7ই মার্চ বলেছিলেন বাংলাদেশের মানুষের হকের অধিকার। আর সেই 32 নম্বর বাড়ি, ওই 32 নম্বর বাড়ি থেকে সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন, সেই বাড়িকে গুড়িয়ে দিয়েছিলেন এই সমস্ত আহম্মকের দল যারা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তার ওই সময়কার গুরুত্ব পরবর্তী 71-72 অর্থাৎ যে শক্তিগুলো বাংলাদেশের গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়েছে, সেই শক্তিগুলো কোথাও একটা জায়গায় কি এমন এখন সম্মুখ সমরে দাঁড়িয়ে আছে? প্রশ্ন এখন সেটাই। আজকে এই বিষয়ে অবশ্যই বিতর্কে যাব। বিতর্কে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আশিস কুমার দাস, যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। বাংলাদেশ এই পর্বে ধারাবাহিকভাবে তিনি আমাদের স্টুডিও থেকে তার বক্তব্য রেখেছেন। রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং অবশ্যই আমি তিনি যোগ দিচ্ছেন মনোজ দাস রয়েছেন। মনোজ দাস বাংলাদেশ বিশেষজ্ঞ এবং এই মুহূর্তের একজন অত্যন্ত খ্যাতনামা ইউটিউবার মনোজ দাস, তার সাথেও আমরা এই মুহূর্তে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি মনোজ দাসের সঙ্গে। আমি একটু আশিসবাবু আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাইব, এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে একটা বড় রকমের পরিবর্তনের একেবারে দোরগোড়ায় এখন দাঁড়িয়ে আছে, একটা পাল্টা অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়ে আছে। মাহফুজ আলমের বক্তব্য আপনার দেখলাম, তার ফেসবুক পোস্ট সেখানে রয়েছে, এবং ডক্টর ইউনূস তো পারলে ভারতের সাথে এখন এক দীর্ঘমেয়াদী সখ্যতার মধ্যে যেতে চাইছেন। এই যে ইঙ্গিতগুলো, এগুলো এই মুহূর্তে এখন প্রতীয়মান হচ্ছে, তাতে কি বলবেন আপনি? সেটা হচ্ছে সুজিতদা, আপনার শেষ কথাটা দিয়েই বলি যে ভারতের সাথে সখ্যতার মধ্যে দিয়ে ইউনূস যেতে চাইছে। একদম গোড়ায় 5ই অগাস্টের অভ্যুত্থানের পর এই সখ্যতা ইউনূসের কোথায় ছিল? এই সময়কাল ধরে এখানে যে আলোচনাটা হচ্ছে, এই সময়কাল ধরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই সময়কাল ধরে আমরা বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে প্রথম থেকে ভারত বিদ্বেষী মনোভাব ছিল। আজকে উপদেষ্টাদের যিনি প্রধান, তিনি আজকে ভারতের সাথে মিত্রতা করতে চাইছেন। তার মানে কোথায় যেন পাশার দান একটুকুনি উল্টে গেছে, এটা আপনাকে ভাবতে হবে। আপনি 7ই মার্চের ভাষণের কথা বলছিলেন একটু আগে, যে আপনারা যদি চান তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, আমি দেশের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। গতকাল শেখ হাসিনা একই কথা বলেছেন, একই রকম কথা বলেছেন। মানে বাপের সাথে মেয়ের কথার ধরনের কিন্তু কোনো পার্থক্য নেই। যদি আমি আপনাদের শুধু এইটা শোনাচ্ছি যে তিনি বলেছেন পরিষ্কারভাবে যে আমি পালিয়ে যাইনি। কে বলেছে আমি পালিয়ে গিয়েছি? সেনাবাহিনীর হেলিকপ্টার আমাকে ভারতে নামিয়ে আবার হেলিকপ্টার ফিরে গেছে।
আমি দেশের প্রধানমন্ত্রী, তোমরা আমাকে ভুল বুঝেছ, তাই তোমাদের ভুল ভাঙতে আমি কিছুটা তোমাদের সময় দিলাম, তাতেই দেশের এই অবস্থা। এইটা খুব ইম্পর্টেন্ট যে বাংলাদেশ কোন পথে যাবে সেটা হাসিনা ওই সময় কিন্তু বুঝতে পারছিলেন, এবং দেশের এই অবস্থা বলে তিনি তারপরে যেটা যোগ করছেন সেটা হচ্ছে এই যে কত মানুষের মৃত্যু হলো, কত মানুষের জীবন গেল, কত নারী ধর্ষিত হলো, কত শিশু ধর্ষিত হলো, লুটপাট হলো, দেশের সম্পদ নষ্ট হলো। গোড়া থেকেই হাসিনা বলে আসছিলেন যে এটা রাজাকারদের কাজ। সেই ছাত্র আন্দোলনের গোড়াতেও রাজাকাররা এর পেছনে ছিল, ছাত্র আন্দোলনের শুরু থেকেই পুরো অপশক্তি বাংলাদেশ জুড়ে যেগুলো আছে তারা এর পেছনে ছিল, এবং তারাই খুন খারাপি, রাষ্ট্রের দোষ ছিল না আমি বলবো না, কিন্তু খুন খারাপি করেছিল। আজকে দেশের মানুষ বুঝতে পারছে যে একটা স্থিতিশীল দেশ, আসলে একটা দেশ এই প্রতিজ্ঞা করে নিয়েছে যে আমি পেছন দিকে হাঁটব, পেছনে হাঁটার প্রতিজ্ঞায় এই দেশটা অনড়, একটা জাতি পুরো ধ্বংস হয়ে গেছে। তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে আপনি দেখবেন কতগুলো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে 1 মিনিটে 10টা ধর্ষণ হয় বাংলাদেশে এই সময়ে, আর প্রতি 10 মিনিটে একটা করে খুন হয়। আপনি এবার তাহলে হিসেব করতে থাকুন যে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতিটা কোথায় আছে। আজকে যারা প্রতিবাদ প্রতিরোধে যে দেশে 1 মিনিটে এরকম এত ধর্ষণ হয়, 10টি করে ধর্ষণ, ওই রকম একটা ছোট দেশ, তার জনসংখ্যা যাই হোক, সেখানে যারা নারী শক্তি তারা নেমেছেন সমস্ত কিছু ভ্রুকুটিকে অগ্রাহ্য করে। সেই ছবিটা দেখাতে বলবো যে তারা লাঠি হাতে নেমেছেন, এর জবাব তারা অন্যভাবে তারা দিতে চাইছেন। এবং গোটা বাংলাদেশে, সে কুষ্টিয়া হোক, বগুড়া হোক, ঢাকা হোক, ময়মনসিংহ হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, সমস্ত জায়গায় এই শক্তি কি সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তারা অনেকেই কিন্তু তারা এগিয়ে এসেছিল। কিন্তু আজকে গোটা বাংলাদেশে একদিকে হচ্ছে ফতোয়া, আরেকদিক থেকে রয়েছে হচ্ছে ধর্ষণ, তারপর হচ্ছে সংখ্যালঘু নিধন, ধর্মান্তর, এক এমন বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশের এই সমস্ত, মানে যে বাংলাদেশ আজকে আপনি বলতে চাইছেন তার সমস্ত রকম স্বকীয়তা আন্তর্জাতিক মানদণ্ডে যা যা রয়েছে একেবারে সংকটজনক অবস্থায় গিয়ে পড়েছে। একদম, যে শক্তি আজকে পুরো বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে সেই শক্তিটা কিন্তু কারাগারের অন্তরালে ছিল। সেই কারাগারের অন্তরালে তাদেরকে রেখেছিল কে? হাসিনার সরকার। হাসিনা সরকারের দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের পুরো যে জেহাদি শক্তি, সেই জেহাদি শক্তিটা পুরো কারাগারের অন্তরালে রাখার ফলে বাংলাদেশে আজকের প্রতিটা মুহূর্তে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটতো না। তার মানে কি আমি বলছি বাংলাদেশে ধর্ষণ ছিল না, খুন ছিল না? সেগুলো সব দেশে আছে, তার একটা মাত্রা থাকে, তার উপরে একটা নিয়ন্ত্রণ থাকে রাষ্ট্রশক্তির। সেই নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশ আজকে চলে গেছে। আপনি আর একটা কথা বলছিলেন, এই যে ধানমন্ডি 32 একদম গোড়ায় একটুকুনি ভাঙা হয়েছিল, তারপরে পুরোটা ভেঙে ধ্বংস করে দেওয়া হলো। আর গতকাল আপনারা জানেন মুক্তিযুদ্ধ জাদুঘর পোড়ানো হয়েছে, বলছে ইলেকট্রিক শর্ট সার্কিটে এটা হয়েছে, কিন্তু একটু পোড়ানো হলো, এরপরে পুরোটা পোড়ানো হবে। মনস্তত্ত্বটা বুঝতে হবে যে এই সময়ের শক্তিগুলো যারা বাংলাদেশের নিয়ন্ত্রণ করছে রাজনীতিকে, তাদের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে একটা দেশকে, একটা দেশের মানুষকে ঠিক কোন যুগে নিয়ে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, সেই মনস্তত্ত্বটা বুঝতে হবে। আমি নিশ্চিত এই দিন কিন্তু আর বেশি দিন থাকবে না। তার জন্য এই যে আপনি ক্লিপিংস দেখাবেন হয়তো একটু পরে, এই যে বাংলাদেশ জুড়ে, সমগ্র বাংলাদেশ জুড়ে মহিলা শক্তির এই যে রাস্তায় নেমে আসা, এটা কিন্তু ইউনিসের কাছে একটা ইঙ্গিত। ভদ্রলোক চরম বিপদ সংকেত তার বিরুদ্ধে বেজে গেছে, এবং গতকাল যে ইঙ্গিত দিচ্ছি তার একটা একটা করে বলছি যে আমি প্রদীপবাবুর কাছে আসার আগে এটা তো বুঝে গেছিলেন শেখ মুজিবুর রহমান, যে যখনই ইয়াহিয়া খান প্রত্যাখ্যান করছে বা পূর্ব পাকিস্তান থেকে একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এই ব্যাপারটাকে যখন মেনে নিতে পারছে না, তখনই এই 32 ধানমন্ডির বাড়ি থেকে এসে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে, ঢাকা রেসকোর্স ময়দানে এক জলদগম্ভীর কণ্ঠে গোটা পৃথিবীর মানুষকে তিনি ঘোষণা দিলেন, যা একসাথে বলা যায় মুক্তিযুদ্ধের ঘোষণা, একদিক থেকে বলা যায় যুদ্ধ কিভাবে পরিচালিত করা হবে তার ঘোষণা, এবং একটা দেশ স্বাধীন হবার পর তার প্রাথমিক রূপরেখা কি হবে তার গোটা পর্ব।
আজকে কিন্তু এটি অফিসিয়াল পেজে তারা আপলোড করেছে, এবং তার আগে আশিস বাবু বললেন যে শেখ হাসিনার বক্তব্য, তিনি কিন্তু বলছেন যে আমি কিন্তু, তার বক্তব্য পরিষ্কার, প্রধানমন্ত্রী তাকে ফোর্সফুলি তাকে হয়েছে এবং তাকে নিরাপদে ভারতকে নিয়ে আসা হয়েছে। একটু প্রদীপবাবু, একটু আপনিও নিশ্চয়ই শুনতে চাইবেন এই তথ্যচিত্রটার নাম দ্য স্পিচ। এই বিখ্যাত এই তথ্যচিত্রটি তৈরি হয়েছিল তখনও বাংলাদেশ তৈরি হয়নি, এবং সেটি পূর্ব পাকিস্তানের যে ডকুমেন্টারি ফিল্ম বোর্ড তারা এটি প্রযোজনা করেছিল, অত্যন্ত গোপনীয়তার সাথে এই হয়েছিল। এবং এই ভাষণে একটু অংশ একটু শুনে আমি প্রদীপবাবু আপনার কাছে আসছি। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে। সমস্ত সামরিক 7ই মার্চে ছিল ভাষণ 1971-এর, বাংলার মানুষ মুক্তি চায়, সামরিক শাসন প্রত্যাহার করতে হবে, বাংলার মানুষ বাঁচতে চায়। 2024 11ই মার্চ একই তো কণ্ঠস্বর, ধর্ষকের থেকে বাংলাদেশের নারী বাঁচতে চায়, কালোবাজারি দ্রব্যমূল্য যে জায়গায় তার থেকে নিষ্কৃতি পেতে চায়, সমস্ত জায়গার অরাজকতার থেকে মুক্তি পেতে চায়, এবং হচ্ছে অন্তর্বর্তী সরকারের থেকে হয়তো মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো বলতো অন্তর্বর্তী সরকারের থেকেও মুক্তি চায়। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে প্রদীপবাবু। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় এখন হচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশন, বিভিন্ন জায়গা থেকে এইগুলো প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিছু কি আপনি কোনো ইঙ্গিত পাচ্ছেন? দেখুন, প্রথমেই বলি যে গত 3-4 মাস ধরে যা হচ্ছে তাতে একটা জিনিস খুব পরিষ্কার, যে ঠান্ডা লড়াই যখন শেষ হয়ে গেল 1990-এর পরে, এক বিখ্যাত দার্শনিক লিখেছেন যে মার্ক্সের ভূত তাড়া করে বেড়াচ্ছে সারা পৃথিবীকে, স্পেক্টার অফ মার্ক্স। তো আমার মনে হয় যে এই যে পুরো ইতিহাসটাকে মুছিয়ে দেওয়া, আসলে বোধহয় মুজিবুর রহমানের ভূত এই অন্তর্বর্তী সরকারকে তাড়া করে বেড়াচ্ছে। যে মুজিবুর রহমান এমন একটি নাম, জাতির জনক, তার যে এমন একটা নাম, তার নামের সঙ্গে এমন একটা শিহরণ, এমন তাদের আবেগ রয়েছে যে তার বাড়ি ভেঙে দেওয়া বা তার মিউজিয়াম, নামের মিউজিয়াম পুড়িয়ে দিলেও তার সঙ্গে নামের সাথে জড়িত যে আবেগ, সেই আবেগ কিন্তু কমবে না। এই ভূতটা তাড়িয়ে বেড়াচ্ছে ইউনিট সরকার, অন্তর্বর্তী সরকার এবং যারা আজকে রাজনীতি করছে। রাজনীতির একটা খুব বাজে জায়গা হচ্ছে তারা অনেক সময় সাধারণ মানুষকে বোকা বানিয়ে দেয়। জুলাই মাসে ঠিক সেটাই হয়েছিল, যে পরিবর্তনকামী রাজনীতি, সাম্যের রাজনীতির আন্দোলনে যারা সাধারণ মানুষরা নেমেছিলেন তারা বোঝেননি যে আন্দোলনটা আসলে অন্য কোনো লক্ষ্যে তৈরি হয়েছিল, সেটা তারা বুঝতে পারেননি। আজকে বুঝতে পেরেছেন, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু দেরিটাও যাতে আর বেশি দেরি না হয় তাই জন্য রাস্তায় নেমেছে। 2 মাস আগে আপনাদের এখানেই আপনারা দেখিয়েছেন যে কিভাবে কলেজগুলোতে ছাত্ররা বিক্ষোভ করছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। ছাত্র বিক্ষোভ শুরু হয়ে গেছে, নারীদের বিক্ষোভ শুরু হয়ে গেছে, এবং বসন্ত উৎসব ঢাকায় অত্যন্ত ভালোভাবে পালিত হয়। রাজপথে রাঙা মানে একদম ফুলের মধ্যে তারা, আবিরের মধ্যে তারা আনন্দ করে। এই যে আগামী বসন্ত উৎসব খুব আসছে এর মধ্যে, এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, সেখানে অন্য কোনো গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি হবে এ বিষয়ে নিশ্চিত। কারণ যে শক্তি যারা এই আন্দোলনে থাকা মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, তারা যে বসন্ত উৎসবে
স্বাধীন গণতান্ত্রিক পরিবেশে মানুষজনকে একটু আনন্দ করতে যে দেবে না এ বিষয়ে নিশ্চিত থাকা যায়। ফলে আগামী 2-3 দিনের মধ্যেই বাংলাদেশে কিন্তু আরও অগ্নিগর্ভ পরিস্থিতি এবং এই ধরনের যে আন্দোলনমুখী মানুষ তারা আমজনতাও তার সঙ্গে একেবারে মিলে যাবে। তার কারণ সমস্ত এই ধরনের আপনি যেটাগুলো বলছেন তার মধ্যে ওরা যা কিছুই হচ্ছে এতদিন হচ্ছে ভারতের সাজিশ, ভারতে করছে। ইন্টারেস্টিংলি এখন ডক্টর ইউনূস ভারতের সাথে একটা মানে চাইছে এবং এই দুটো দেশের সম্পর্কটাই ঐতিহাসিক বাস্তব এসব বলছেন। মাহফুজ আলমের পোস্টে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, ভারতের আর নাম নেই। তার আগে যে বিদ্রোহত্মক ইয়েটা মানে কোনো একটা জায়গায় গিয়ে খেলাটা যে হাত থেকে বেরিয়ে গেছে কি মানে যে এটা কেন মানে এটা কি মনে হচ্ছে মানে এটাই সবচেয়ে বড় ইঙ্গিত দিচ্ছে। একেবারেই যে ছায়াযুদ্ধের কথা বলা হচ্ছে এটা ছায়া নেই, মানুষের সামনে চলে এসেছে যে এইটা এতদিন মানুষ একটা মানে ভ্রমের মধ্যে ছিল, ইলিউশনে ছিল যে হয়তো কিছু এরা করতে পারবে, কিন্তু আজকে কিন্তু আবার বোঝা যাচ্ছে এই ছাত্ররা রাজনীতি করার জন্যই এসেছিল। নাহলে রাজনৈতিক দল গঠন কেন একটা রাজনৈতিক দল গঠন নির্বাচনের আগে? আসলে ক্ষমতার লোভ, আসলে ক্ষমতায় এই ধরনের মানসিকতা, যারা পশ্চাদমুখী মানসিকতা, সেই মানসিকতার লোকেরা যাতে ক্ষমতায়, রাজনৈতিক ক্ষমতায় থাকতে পারে, রাজনীতিকে পরিচালনা করতে পারে, সেটাই ছিল লক্ষ্য। সংস্কার ভুয়ো, আসল সংস্কার ভুয়ো এবং যা কমিটি, সেই কমিটিগুলো আসলে নাম রক্ষা করার একটা কমিটি, লোক দেখানো কমিটি, কিছুই তো কোনো প্রস্তাব এলো না এখনো অবধি, কিছুই তো সংস্কারের রূপরেখা তৈরি হলো না, 7 মাস পেরিয়ে গেল। ফলে খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি একটু এবার আসবো হচ্ছে মনোজ দাস আপনার কাছে। মনোজ দাস, বাংলাদেশ নিয়ে মনোজবাবু আপনি ধারাবাহিক, আপনি একজন এই মুহূর্তের বাংলাদেশের নিয়ে যে ইউটিউবাররা এই মুহূর্তে যারা ইউটিউব দিচ্ছেন তার মধ্যে আপনি একজন অগ্রণী জায়গায় রয়েছেন। আপনি একটা করেছিলেন যে বাংলাদেশে একটা সফট একটা সেনা উত্থান হয়েছে বিশেষ করে ওয়াকারুজ্জামানকে নিয়ে, এবং লক্ষণীয়ভাবে যেটা দেখা যাচ্ছে যে এতদিন ধরে বাংলাদেশের বিভিন্ন যারা এখন এই মুহূর্তে রাষ্ট্রশক্তির বিভিন্ন যারা মুখপাত্র তারা বিভিন্ন ইউটিউবার এদেরকে নানাভাবে তাদের বলছেন যে গুজব বা এই কথা, কিন্তু অনেক কিছু জিনিস যে বলা হচ্ছে স্পেকুলেশনসগুলোকে রাখা হচ্ছে তা অনেক কিছু জিনিস ফলছেও। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন হচ্ছে তুলসী গাবার্ড আসছেন ভারতে এবং ভারতের গোয়েন্দা সংস্থার সাথে হবে, এবং গোটা পর্ব জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কি হতে চলেছে বাংলাদেশে আগামী কয়েক দিনের মধ্যে? মনোজ বাবু নমস্কার। 8+এর পর্দায় অনেকদিন পরে এলাম। একটা সময় 8+এ প্রায় নিয়মিতই যেতাম, তো এখন বাইরে এসেছি, কলকাতার বাইরে থাকি আমি বহু দূরে। তো যেটা ব্যাপার বাংলাদেশ নিয়ে আমি একদম প্রথম থেকেই আমার যে ইউটিউবটা আছে চ্যানেলটা সেটা আমি শুরু করেছি এই মানে গত বছর ওই বাংলাদেশের ঘটনা যখন ঘটছে ঠিক সেই সময়, কারণ বাংলাদেশের ব্যাপারে আমার কিছু ঔৎসুক্য বা আগ্রহ যেটাই বলুন সেটা আছে। এখন আমি যেটা দিয়ে আপনি কথাটা শুরু করলেন, খুব সুন্দর শুরু করলেন, সেটা হচ্ছে যে আমি শুরু করার পরে আমরা বাংলাদেশের এই ভারতের ইউটিউবাররা যারা অনেক রকম কথা বলে তাদেরকে বাংলাদেশ থেকে একটা বিরাট সংখ্যক মানুষ তাদেরকে ওই ভুয়ো কিংবা এছাড়া নানা রকম তো গালাগাল টালাগাল সেগুলো ছেড়ে দিয়ে দিন, ওগুলো গালাগালটা একটু ওপারের লোক জানি না তাদের মধ্যে একটা অংশ একটু বিশেষভাবে দেয়, এবং যারা এখন এই উপারে যারা ক্ষমতায় আছেন তারা তো আরো বেশি ভাবে দেন ওগুলো। কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশের একটা বড় সংখ্যার মানুষ তারা কিন্তু আমরা যা বলি সেটা ভীষণ ভাবে খুব আন্তরিক ভাবে ফলো করে, এবং আমরা দু একটা সময় যখন বলেছি যে এরকম একটা এরকম গালাগাল টালাগাল ইত্যাদি হচ্ছে, আমাদের ভুয়ো ভুয়ো বলছে, কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ তারা বলেন যে না আপনারা দাদা আপনারা এগুলো চালিয়ে যান, আমরা এগুলো নিয়ে করি, আমরা বড় দুঃখের মধ্যে আছি, বড় দুঃসহ যন্ত্রণার মধ্যে আছি, এই যন্ত্রণার মধ্যে আপনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো আমাদের একদম ভেতরে আমাদেরকে বাঁচার আশা জাগায়। এই সরকার যে সরকার এখন বাংলাদেশে আছে তারা যেভাবে দেশটাকে নিয়ে গেছে, মানুষের পকেটে টাকা নেই, হাতে কাজ নেই, পেটে ভাত নেই, এবং তারা কথা বলতে পারে না। এই পরিস্থিতিতে
বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ কিন্তু আমাদের দিকে বলে, চেয়ে থাকে, আমাকে পরিষ্কারভাবে বলেছে যে আপনারা আমাদের বাংলাদেশের যে মিডিয়া রয়েছে এই মিডিয়ায় আমরা সত্যি খবর পাবো না, আমরা খবর পাবো না, আপনারা এটাই করেন। এখন এই যে গুজব কতটা বলছে না, ঠিক আছে, একটু এবার যাই ওই যে যেটা যারা বলছেন বাংলাদেশের মানুষরা যে সত্যি খবর, আপনার কাছে কি খবর আছে এই মুহূর্তে? এটা অনেক বেশি ইন্টারেস্টিং। সেটাই বলতে এইবার ওইখানটায় যাচ্ছি যে আমার কাছে, আমি গত কাল পরশু শুধু নয়, আমি আজকেও একটা জিনিস করেছি, সেখানটায় আমি বলেছি যে বাংলাদেশে আগামী দিনে কি হতে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ, আমরা 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশকে তৈরি করা হয়েছিল। সেই তৈরি করার পেছনে যেমন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধ ছিল, তার মানে বাংলাদেশকে একটা স্বাধীন দেশ করা, তার যেমন ছিল ভাষার ভিত্তিতে, তাদের জাতীয়তাবাদের ভিত্তিতে করা, ধর্মের ভিত্তির বাইরে গিয়ে সেটা আমরা সাহায্য করেছিলাম। এবং আমরা আমাদের নিজেদেরও স্বার্থ ছিল। কি স্বার্থ ছিল? আমাদের উত্তরে চীন আছে, পশ্চিমে পাকিস্তান আছে, আর পূর্বে বাংলাদেশ যদি আমাদের একটা বন্ধু দেশ হতে পারে তাহলে পূর্ব দিকে অন্তত আমরা শান্তিতে থাকবো। আমরা ছিলাম কিন্তু অনেকটাই শান্তিতে, মাঝে মাঝে টুকটাক এটা ওটা ছাড়া। কিন্তু এখন যেটা হয়েছে, এখন যে নতুন সরকার এসেছে, এরা দেশটাকে আবার পূর্ব পাকিস্তান করতে চায়, একবারে স্পষ্টভাবে পূর্ব পাকিস্তান করতে চায়, এবং ধর্মের ভিত্তিতে, এবং সেই ধর্মটাকে ওরা আবার এ করতে চায়। এখন এই পরিস্থিতিতে ভারত কখনো চুপ থাকতে পারে না, কারণ ভারত চুপ থাকলে যে 1971-এ আমাদের 3500 জওয়ান যে তাদের আত্মাহুতি দিয়েছিল সেই দেশের জন্য, তার কোনো অর্থ থাকে না। আমরা পশ্চিম বাংলায় আমরা মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছি, এখানে রেখেছি, আমরা বাঁচতে পারি না। সুতরাং আমরা চুপ থাকতে পারি না। আমরা এখন তাহলে কি করব? আমরা এখন করতে চাইবো এই সরকারকে উৎখাত করা, এবং সেই উৎখাতটা যতটা আন্তর্জাতিক নিয়ম মেনে করা যায়, মানে আমরা গায়ের জোরে গিয়ে উৎখাত করতে চাই না, তাদের ভেতর থেকে লড়াইটা উঠে আসুক, যেটা আজকে উঠে আসছে ওয়াকারুজ্জামানের মধ্য দিয়ে। ওয়াকারুজ্জামান সম্প্রতি আফ্রিকায় গিয়েছিলেন, এবং সেই সময়ে আফ্রিকায় যাওয়ার পরে তার বিরুদ্ধে একটা বিদ্রোহ হওয়ার চেষ্টা হয়েছিল, এবং ভারত থেকে 4 জন অফিসার, এবং কথা হচ্ছে যে স্বয়ং অজিত ডোভাল পর্যন্ত গিয়েছিলেন বাংলাদেশে। আমার কাছে এখন অবধি এই খবরটা পাকা হয়নি, তবে 4 জন অফিসার গিয়েছিলেন আমাদের বিদেশ দপ্তরের। তারা গিয়ে গত সপ্তাহে তারা গুলশানের হোটেলে থেকে, একটা 5 তারা হোটেলে থেকে, তারা সমানে ওয়াকারুজ্জামান এবং তার পথে তার সাথে যে সেনা রয়েছে তাদের সাথে বসেছিলেন। কারণ ফয়জুর রহমান যে লেফটেন্যান্ট জেনারেল একজন আছেন, বাংলাদেশে 5 জন লেফটেন্যান্ট জেনারেল আছে বাংলাদেশ সেনায়, তার মধ্যে একজন হচ্ছেন ফয়জুর রহমান। তিনি এখন হচ্ছেন পাকিস্তানের সবথেকে ব্লু আইড বয়, তিনি হচ্ছেন। তাকে দিয়ে একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয়েছিল। অভ্যুত্থানটা কখন হবে? যখন 7ই মার্চ, যখন আফ্রিকা থেকে, কঙ্গো থেকে ফিরে আসবেন আমাদের ওয়াকারুজ্জামান জেনারেল, তখন শাহজালাল বিমানবন্দরে নামলে ওখানেই তাকে গ্রেপ্তার করা, পথে আসবে। সেদিন আবার হিজবুত তাহরির, তারা তখন করেছিল কি, সেদিন মিছিল করেছিল, সেই তৌহিদি জনতা তাকে ঘিরবে, দরকার হলে মেরে ফেলবে। তো হয় গ্রেপ্তার নয় মেরে ফেলা, এবং সেনা তার ক্ষমতা দখল করার, সেনার ক্ষমতা দখল করে নেবে। তাদের ইউনুস থাকলেও তাদের কোনো অসুবিধা নেই, ইউনুস তাদেরই সাথে, ও পাকিস্তানের দালাল ইউনুস। তো এই পরিস্থিতিটাকে বাঁচাবার জন্যই ভারত চেষ্টা করেছে, সাকসেসফুল হয়েছে। এবং সেদিন কিন্তু ওয়াকারুজ্জামান শাহজালাল এয়ারপোর্ট, ঢাকার যেটা মানে কমার্শিয়াল এয়ারপোর্ট, সেখানে নামেননি। তিনি নেমেছিলেন একটা অন্য একটা বিমানবন্দরে, তেজগাঁও বিমানবন্দরে, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে আর্মির বিমানবন্দর। ওখান থেকে আর্মির হেলিকপ্টার, বিমান এইসবগুলো ছাড়ে, সেখানে নেমেছিলেন। এবং তিনি তার সময়টাও পাল্টে দিয়েছিলেন। সন্ধ্যেবেলা আসার কথা, তিনি চলে এসেছিলেন সেদিনে ভোরবেলায়। তার জন্য সমস্ত প্ল্যান এদের ক্যান্সেল, ভেঙে যায়। এবং তারপর থেকে ওয়াকারুজ্জামান নেমে তৌহিদি জনতার তেহরিনের সেদিনের প্রোগ্রাম তারা ধ্বস্ত করে দিয়েছেন, ছত্রভঙ্গ করে দিয়েছেন। বর্তমানে 12 জন সেনাকর্তাকে তারা মানে নজরবন্দি করে রেখেছেন ওয়াকারুজ্জামান। তার মধ্যে এই ফয়জুর রহমান রয়েছেন, এবং আরো 2-3 জন রয়েছেন। তাদের নামটা হয়তো এই মুহূর্তে আমি বলছি আপনাদেরকে তাদের নামটা, যে সেখানে তিনি ধরেছেন লেফটেন্যান্ট জেনারেল
কামরুল হাসানকে তিনি ধরে মানে নজরবন্দি করেছেন। নজরবন্দি হয়েছেন তো ফৈজুর রহমান, তার কথা বলেছি। নজরবন্দি হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। নজরবন্দি হয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল আব্দুল করিম ভুইয়া। এই আব্দুল করিম ভুইয়া বাংলাদেশে পাকপন্থীদের নেতৃত্ব দিচ্ছেন এবং ভারতের সাথে শত্রুতা খারাপ করে দিয়ে তারা আজকে ইউনূস হচ্ছে সেই শক্তি, এই শক্তিকে বাঁচাবার, এই শক্তিকে প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে, সেটা করতে দেবে না। দ্বিতীয় কথা, আজ ওয়াকারুজ্জামান আজকে আমাদের অজিত ডোভালের সাথে মিলে মিশে তিনি সমস্ত প্ল্যান করছেন। এর মধ্যে আরেকটা জিনিস আছে যেটা হবে খুব শিগগির, সেটা হচ্ছে দেখছেন আপনারা বাংলাদেশে প্রচন্ড ভাবে এই একজন সম্ভবত উনি মাগুরায় জামাত শিবিরের যে ছাত্র শিবির তার নাম, তাদের যে নেতা, তার ওখানে এত অস্ত্র পাওয়া গেছে, সে বলেছিল আমার কাছে এত অস্ত্র আছে, এই জেলায় যত সৈন্য আছে পুলিশ আছে তাদের সবাইকে আমরা হারিয়ে দিতে পারি। সেই অস্ত্র উদ্ধার হয়েছে, বিপুল সংখ্যক অস্ত্র। এবং আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সেখানে সমস্ত থানা আক্রমণ করা হয়েছিল। থানা আক্রমণ করে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছিল, তার কিছু উদ্ধার হয়েছে কিন্তু এখনো একটা বড় অংশ উদ্ধার হয়নি। এইবার ওয়াকারুজ্জামান সেই অস্ত্র উদ্ধারে নেমেছেন। এর সাথে সাথে তিনি আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে 26শে মার্চ, আগামী 26শে মার্চ আমাদের মোহাম্মদ ইউনূস তার প্ল্যান আছে চীনে যাওয়ার প্ল্যান আছে এবং চীন তার জন্য আলাদা বিমান পাঠাবে। চীনের এত কেন বিমান পাঠানো? এই জন্যই পাঠানো কারণ আপনারা জানেন আমাদের যে চিকেন নেক আছে শিলিগুড়ি করিডর 60 কিলোমিটার লম্বা আর মাঝে মাঝে 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এই জায়গাটার উপর চীন যদি এই জায়গাটাকে চিকেন নেকটাকে কেটে দেয়, এবং মোহাম্মদ ইউনূস বারবার বলেন চিকেন নেকে আমরা কাটবো, তো এইটা যদি কেটে দেয় আমাদের পুরো নর্থ ইস্টার্ন স্টেট গুলো আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং চীন সেই চেষ্টা করছে যাতে তিস্তা ব্যারেজের কাজ চীন নিয়ে এই সমস্ত গুলো করবে, নজর রাখবে এবং তারপরে অ্যাকশন নেবে। ওকে, আমি এই অবধি মনোজদা রয়েছে। আমি শুধু একটা আপনার এই থেকে আমি একটু প্রতিবাবু আপনার কাছ থেকে আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুনকে বজায় রেখে ভারত এটা চাইবে, এটা মনোজবাবু যেটা তার বিশ্লেষণে বললেন, ভারত ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে চাইবে, আন্তর্জাতিক নিয়ম কানুন এই নিয়ম কানুন বা এটা কি এটা হতে পারে বা এটা দিকে কি ভারত এগোচ্ছে বলে আপনি মনে করেন? আমি কিঞ্চিত হতাশ ভারতীয় পররাষ্ট্রনীতি নিয়ে এই মুহূর্তে। তার কারণ আন্তর্জাতিক আইন কানুনের কথা যেটা বলা হয় সেটা হচ্ছে আলোচনা নভেম্বর মাসে কূটনৈতিক স্তরে গেছিল আমাদের বিদেশ সচিব, তিনি গিয়ে ওখানে আলোচনা করেছিলেন। তারপরে প্রায় নির্দেশিকা দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত যিনি নির্বাচিত প্রেসিডেন্ট, যে এই দায়িত্ব নিতে হবে এখান প্রধানমন্ত্রী মোদিকে, ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটার। তারপরেও প্রায় 2 মাস চলে যাওয়ার পরেও সেখানে কিন্তু খুব একটা আমি চাপ সৃষ্টি করার পরিস্থিতি দেখছি না ভারতবর্ষের তরফ থেকে। একটু আগে যিনি মনোজবাবু বলছিলেন যে আমাদের সেনা যে ডিফেন্স যে রয়েছে তারা ওখানকার সেনা প্রধানকে বাঁচিয়েছেন, থেকেছেন তার সাথে, কিন্তু সেই প্রধানের সঙ্গে এর আগেও শুনেছি লাগাতার ভারতীয় সেনা প্রধানদের কথা হয়, কিন্তু তখনও কিন্তু যে সংখ্যালঘু ওখানে যে হত্যা হচ্ছিল, সংখ্যালঘুদের নিপীড়ন হচ্ছিল, সেটা বন্ধ করার জন্য কি করেছিলেন সেই সেনারা? আজকে 32 ধানমন্ডি যখন ভাঙা হলো তখন সেই সেনারা কোথায় ছিলেন? তাহলে এই সেনার প্রধানকে আমি যদি রক্ষা করি তাতে আমার ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কতটা জোরদার হচ্ছে আঞ্চলিক শক্তি হিসাবে। আমি তো এইটা বুঝতে পারছি না যে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতীয় বিদেশ দপ্তর থেকে একবার বলা হচ্ছে যে এই সরকারকে আমরা স্বীকৃতি দিই না, কারণ এটা নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তী সরকার। আবার সেখানে যারা সেনা প্রধান তার সঙ্গে এত ভালো যোগাযোগ, মানে যখন ভারতের কূটনৈতিক স্তরে বিদেশ সচিব যায়নি তখনও যোগাযোগ, তাহলে তার মাধ্যমে এইটা তো অবশ্যই করা যেত যে অন্তর্বর্তী সরকার যাতে এই বিশৃঙ্খলা না করে
তাদেরকে সুরক্ষিত রাখা সংখ্যালঘুদের, সেটা কেন করা হলো না? লয়ার কেন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস? এতদিন, অনেক দিন তো তিনি এই মুহূর্তে এই ক্ষেত্রে হ্যাঁ মনোজ আপনি কিছু বলতে চাইছেন? হ্যাঁ মনোজ, আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমি আন্তর্জাতিক নিয়ম কানুন রক্ষা করার মানেটা আমি এইটাই বলতে চাইছি, যুদ্ধ ব্যতি রেখে, যুদ্ধটা বাদ রেখে আমি তার মধ্যে দিয়ে কূটনীতির মধ্য দিয়ে সংস্থা মানে যেটা মেলানো। একটা জিনিস আমরা বারবার বলি যে ভারত কি করেছে, ভারত কি করেছে, সংখ্যালঘুদের তাদের স্বার্থ রক্ষায় ভারত কি করেছে, এটা মনে রাখবেন। আমি মনে করি ভারত যে বাংলাদেশের সংখ্যালঘুরা 1971-এর যে ঘটনা ঘটেছিল তখনকার সাথে এখনকার একটা সহজ একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা হচ্ছে সেই সময় বাংলাদেশ থেকে শুধু লাখে লাখে চলে এসছে যাদের বেশিরভাগই হিন্দু। এবার তারা কিন্তু আসেনি, আসতে পারেনি। প্রথমে আসতে চেয়েছিল, আপনাদের মনে আছে হয়তো, কিন্তু আমাদের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল যে ওপারে লড়াই লাগবে আর ওপারে একটা গোলমাল হবে আর হাজারে হাজারে লাখে লাখে হিন্দু এপারে চলে আসবেন। এবার এইটা অন্তত দেখা যায়নি, বরং এবার ওখানে হিন্দুরা তারা প্রতিরোধ তুলবার চেষ্টা করেছে। যে আমাদের চিন্ময় দাস এবং ইস্কনের যে সন্ন্যাসী চিন্ময় দাস, যিনি এখনো জেলে আছেন, তিনি লক্ষ মানুষকে নিয়ে তিনি মিছিল করেছেন। আজকে ইউনূস সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে, কারণ তিনি একটা জাগরণ আনতে পেরেছে হিন্দুদের মধ্যে। আমি মনে করি ওপারের হিন্দুরা যে আজকে রুখে দাঁড়িয়েছে, সেই রুখে দাঁড়াবার পেছনে ভারত আছে। ভারতের সমর্থন, ভারত থেকে তাদের সাহায্য, অন্তত মানসিক সাহায্য, ওরা জানে যে আজকে ভারত আছে আমাদের পেছনে, ভারত আছে, তার দিকে চেয়ে কিন্তু তারা করেছে। একটা জিনিস, তারা আজকে রাস্তায় এগিয়ে আসতে পেরেছে, পথে নামতে পেরেছে, এটা 71-এ দেখা যায়নি, যেটা এই 2024-এ দেখা গেছে। এক, দুই হচ্ছে ভারত চাইছে যে আমরা কূটনীতি দিয়ে, ইন্দিরা গান্ধীর সময় 1971-এ 9 মাস অপেক্ষা করতে হয়েছিল। 9 মাস অপেক্ষা করার পর তারপরে ভারতীয় সেনা গিয়েছিল। তাও ভারতীয় সেনা কখন আক্রমণ করেছে? যখন পশ্চিম সীমান্তে আমাদের 8টি খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের বিমান কেন্দ্রে যখন ওরা বোমা মেরেছে, ভারত তখন নেমেছে যুদ্ধে 9 মাস অপেক্ষা করার পর। এটা মনে রাখতে হবে। হুট করে কিন্তু সেবার ভারত যায়নি, কারণ সেই সময়তে ইন্দিরা গান্ধী কূটনৈতিক লড়াই চালিয়েছিলেন। পৃথিবীর সমস্ত দেশে তাদের লোক পাঠিয়েছেন, কূটনীতিটা তৈরি করেছেন। আজকে কূটনীতিটা এই সময়টা লাগবেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানে আপনি বলছেন একটা টাইমের একটা ব্যাপার আছে যে কোনো ক্ষেত্রে। হ্যাঁ প্রতীক বাবু, জাস্ট দুটো খুব গুরুত্বপূর্ণ কথা মনে হলো, যে যখন হিন্দুরা এখানে আসতে চাইছিল আমরা বর্ডার সিল করে রেখেছি, অথচ যখন একজন সন্ত্রাসবাদী এসে সইফ আলী খানের বাড়িতে ঢুকে করলো, তাকে আমরা আটকাতে পারলাম না। মানে লাখ লাখ লোককে আটকাতে পারি, একজন সন্ত্রাসবাদী সে ঢুকে গেল, সেটাকে আটকাতে পারলাম না, দুঃখজনক। আর দ্বিতীয়, কূটনৈতিক স্তরে ভারতের চাপ সৃষ্টি যদি করতে হয় তাহলে যথেষ্ট সময় পেয়েছে। আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশিকা পেয়েছে, তাই অজিত দোভাল তার সেনাপ্রধানকে দিয়েছে, এবং এখন চীনের নির্দেশিকা পাওয়ার জন্য ভারতবর্ষ অপেক্ষা করছে, কারণ এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন দুজনের প্রতিপক্ষ হয়ে গেছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের নির্দেশে ভারতের পররাষ্ট্র নীতি চলছে। না ঠিক আছে, লাখে লাখে আসে, লাখে লাখে উদ্বাস্তুর হিন্দু উদ্বাস্তুর চলে আসা আর একজন সন্ত্রাসবাদী লুকিয়ে চলে আসাটাকে, দুটোকে এক জায়গায় রাখা যায় না। সীমান্তটাকে সুরক্ষা করতে পারছে না ভারতীয় সরকার, এটাই দুর্ভাগ্যজনক। ওকে, আর লক্ষ লক্ষ মানুষ ঢোকায়, দুটোর মধ্যে ফারাক। হ্যাঁ মানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা ঠিক কথা। 71-এ ওয়েস্টার্ন ফ্রন্টে যখন আক্রমণ আনার পরই তারপর যুদ্ধটা, এই যে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, মাহফুজ আলমের ভাষায় ছায়াযুদ্ধ। তারপর হচ্ছে আজকে বালুচ বা যে জায়গায় গিয়ে আজকে দাঁড়িয়ে রয়েছে, এবং সাম্প্রতিক সময় ভারতের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংবাদ সংস্থা IANS-কে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে 370 কাশ্মীর, এবং তারপরেও কাশ্মীরের উন্নয়ন, কাশ্মীরে ভোট হয়ে গেছে। চতুর্থ হচ্ছে POK, অর্থাৎ POK-এর দিকে ভারত ক্রমশ, অর্থাৎ এই যে জায়গা জুড়ে রিজন আমরা যদি একটু করে মেলাই আর কি, পশ্চিম থেকে পূর্বের এই জায়গাটা, তাহলে কিন্তু বাংলাদেশে
এই মুহূর্তের যা পরিস্থিতি, ডক্টর ইউনূস বা এদের অনুকূলে কি কিছু আদপে আর কিছু অবশিষ্ট রয়েছে? অনুকূলে না, পুরোটাই এখন প্রতিকূলের মধ্যে চলে গেছে। সেটা হচ্ছে সুজিতদা, আমাদের 5ই আগস্টে বাংলাদেশের ওই হাসিনার আমাদের দেশে চলে আসার সময় থেকে আমি আপনাদের প্রতিটি অনুষ্ঠানে আমি মূলত যে কথাটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে 71-এর যে বিরোধী শক্তি, যারা স্বাধীনতা চায়নি, তারাই এই ঘটনাটা ঘটিয়ে দেশের একটা নির্বাচিত সরকারকে সরিয়েছে, মানে হাসিনাকে চলে আসতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমি গোড়া থেকে বলছিলাম, বারবার যে শব্দটা শুনে আপনি খুশি হয়েছিলেন, যে রাজাকারের বাচ্চারা এখন সক্রিয়তা পেয়েছে, এবং এই রাজাকারের বাচ্চাদের সক্রিয়তা দেওয়ার ক্ষেত্রে বাচ্চা রাজাকার যারা পাকিস্তান তাকে পুরো মদত দিয়েছে। আমেরিকার প্রশাসন একটা সময় এই সরকার, আমেরিকার এই সরকার আসার আগের সরকার মদত দিয়েছে। আন্তর্জাতিক মদত একটা ছিল, 1। 2, আজকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আমি এটাও বলেছিলাম যে মানুষকে আপনি একবার প্রতারিত করতে পারেন, 2বার প্রতারিত করতে পারেন, কিন্তু মানুষকে আপনি বারবার প্রতারিত করতে পারবেন না। এই যে 7 মাস অতিবাহিত, প্রদীপ যেটা বলছিল খুব সুন্দরভাবে বলছিল যে 71কে আর 2024-এর ঘটনাবলীকে আপনি কিন্তু এক করলে হবে না, কারণ দুটো ঘটনাবলী কিন্তু একরকম নয়। 71 ছিল একটা রাষ্ট্রের মধ্যে একদম অন্য প্রান্তের নিপীড়িত মানুষদের স্বাধীনতাকামীর মানসিকতা, এবং সেই স্বাধীনতাকামী মানসিকতায় পাকিস্তানপন্থী শক্তি এবং দেশের রাজাকার এবং জামাতে ইসলাম তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের দ্বারা ভয় পেয়ে বেঁচে থাকার লড়াইতে আমাদের দেশে তারা চলে এসেছিল। এবং এই আশাটা সেই সময় 71-এর সময়, মানে মনোজবাবু যেটা বলছেন, স্বাভাবিক ছিল, কিন্তু এই সময়ে চলে আসাটা কিন্তু স্বাভাবিক নয়, কারণ এই 71 হচ্ছে স্বাধীনতার যুদ্ধ, আর এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া শক্তির উত্থানের লড়াই। দুটোকে এক করলে হবে না, এই পার্থক্যটা বুঝতে হবে। কিন্তু 3 নম্বর কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার মতে, সেটা হচ্ছে যে এই যে হাসিনা কালকে বলেছেন যে তোমাদের ভুল ভাঙতে আমি সময় দিলাম, ভুল কিন্তু ভাঙতে শুরু হয়েছে, এবং এই যে সময় দেওয়া এটা খুব ইতিহাসে ইম্পর্টেন্ট, অবশ্যই ইতিহাসে এটা খুব ইম্পর্টেন্ট। কাদের সময় দিয়েছে? যে দেশের মানুষ ভুল বুঝে ওই শক্তির পেছনে এসে কোনো সময় দাঁড়িয়ে পড়েছিল, এই যে ভুল বুঝতে পারা সময় দিয়েছে। তোমরা চাইলে ফিরবো তোমাদের প্রধানমন্ত্রী হয়ে। উনিও বলছেন যে আমি তখনও বলেছিলাম এটা রাজাকারদের আন্দোলন, তোমরা বিশ্বাস করোনি, এখন বিশ্বাস হচ্ছে তো। এটা হচ্ছে একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিকের চিন্তন। উনি চাইছেন না যে সে দেশের মানুষ যতক্ষণ না চাইবে যে হাসিনার প্রত্যাবর্তন ঘটুক এবং হাসিনার হাতে দেশ সুরক্ষিত হোক এবং হাসিনার সময়েই আমরা সুরক্ষিত ছিলাম, এই বোধের জাগরণটা ঘটাতে চাইছে। 71-এ কিন্তু একটা বোধের জাগরণ ছিল, একটা চেতনার জাগরণ ছিল। এই দেশের মানুষের মধ্যে এই চেতনা বা বোধের জাগরণ যতক্ষণ না হবে, আপনি বাইরের এই শক্তি প্রয়োগ করে আপনি সুস্থিতি আনতে পারবেন না। 71-এ ভারতবর্ষ হস্তক্ষেপ করেছিল দীর্ঘ 9 মাসের পর, যখন পাকিস্তান আক্রমণ করেছিল। যতক্ষণ না ভারতবর্ষ আক্রান্ত হয়েছে ততক্ষণ ভারত আক্রমণ করেনি। এবং কূটনৈতিকভাবে, প্রদীপ যেটা বলছে, কূটনৈতিকভাবে 9 মাস ধরে সারা বিশ্ব জুড়ে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই সময়ের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা যে উদ্যোগটা নিয়েছিল, এই সময় কোথাও মনে হচ্ছে একটু ঘাটতি আছে। সেটাই বলছিলাম যে আমরা একটা, এই যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আজকে ঢাকাতে একটি কলেজে ভাইস প্রিন্সিপালের হঠাৎ তিনি নিহত হয়েছেন এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। প্রত্যেক দিন কিছু না কিছু খবর এরকম আসছে। তিনি হচ্ছে ঢাকার একটি মানে হবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, সেখানকার ভাইস প্রিন্সিপাল, তিনি তাকে হত্যা করা হয়েছে এবং তার কারণ হচ্ছে না, এই যে একটা পরিস্থিতি বাংলাদেশের, এইরকম এক চরম অরাজকতার এই পরিস্থিতি তৈরি হয়েছিল 71-এর সাথে এইখানে। আজকে সেটাই এটা হয়েছিল যে 7ই মার্চে যে জায়গাটাকে দিয়েছিলেন সেই মার্চ মাস এখনই রয়েছে। কোনো কি একটা বড় রকম কিছু পরিবর্তন এই মার্চেই কি হবে? মানে এই মার্চেই কি এই ডক্টর ইউনূসের, যেটা আপনি বলছিলেন যে
বিমানে করে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিস্থিতি খুব একটা তার ইয়েতে নেই, মানে কি করবেন কিছুই বোঝা যাচ্ছে না। সকলকে সাক্ষাৎকার অবশ্য দিচ্ছেন, এবং সাক্ষাৎকারে যে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো যে উত্তর এখন যিনি দিচ্ছেন ক্ষমতা আসার আগে, মানে 5ই আগস্টের আগে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ঘটে গেছে। এটাও কি আপনি মনে করেন ভারতের জন্যই? না, ভারতের জন্য তো অবশ্যই, কারণ তার তো উদ্দেশ্যই হচ্ছিল একদম প্রথম থেকেই। আপনাদের হয়তো মনে আছে 5 আগস্ট গত বছরের, তারপর যখন তিনি প্যারিস থেকে এলেন বিমানবন্দরের সাংবাদিকদের তিনি যে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানেই বলেছিলেন যে আমাদের হাতেও চিকেন নেক আছে, আমাদের হাতেও 7 সিস্টার আছে, আমরাও দেখব। তাই এইটা থেকেই মানে উনি তখন তো নিজেকে, ওদিকে বাইডেন রয়েছেন না, বাইডেন তার পক্ষে রয়েছেন, ওদিকে ওবামা, বিল ক্লিন্টন, তারপরে ডিপ স্টেট, তিনি তখন অত্যন্ত সাহসী হয়ে গিয়েছিলেন। আজকে যে তিনি বুঝতে পেরেছেন কত ধানে কত চাল, সেটা তো ভারতকে দেখেই বুঝেছেন লড়তে গেলে সুবিধা হবে না। কিন্তু তাকে তো নিয়ে খেলা করবে চীন এবং পাকিস্তান একদিকে রয়েছে, চীন তো কাছাকাছি, এবং চীনের কাছে আপনি বাংলাদেশের যে ঋণ চীনের কাছে রয়েছে, সেই ঋণের যে সুদ, ওই সুদে ওই জন্য চীনের কাছে বিক্রি হয়ে যাবে। উনি গেছেন চীনের কাছ থেকে টাকা আদায় করবেন, আরো লোন নেবেন, 3% ইন্টারেস্ট যারা নিচ্ছে 1% নামাতে হবে। এইটা আর হচ্ছে চীন চাইছে ওই যে বললাম তিস্তা ব্যারেজ এবং আমাদের চিকেন নেকের দিকে নজর। ভারত কখনোই সেটা মানবে না। সুতরাং এই মার্চ মাসেই যেভাবেই হোক ইউনূসের পতন হবে, যেভাবেই হোক। আমার অন্তত জিও পলিটিক্স যতটা যেদিকে যাচ্ছে এবং যতটুকু বুঝতে পারছি, ভারতকে এইবার একটা ব্যবস্থা নিতে নেবেই, কিন্তু আবার ডিসাইসিভ একটা জায়গায় গিয়ে পৌঁছবে, এটুকু অন্তত বলা যেতেই পারে। আজকে মতো সময় একেবারে অতিক্রান্ত। আমরা অনেকটাই এই নিয়ে থেকেছি, 2 দিন ধরে বাংলাদেশের যে ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে, এত দ্রুত খবর, এত দ্রুত বিভিন্ন কিছু জানতে পারছি। আরও কিছু আছে, মাস এমনি বলছি না, আরও কিছু ইঙ্গিতবাহী খবর রয়েছে, বিশেষ করে পাকিস্তানের তরফ থেকে। সময় মতো আপনাদের কাছে সে তথ্য যখনই কনফার্মেশন আমরা করে নেব, ক্রস চেক করে, তখনই আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ ডক্টর আশিস দাস আপনাকে, ধন্যবাদ ডক্টর প্রতীক চট্টোপাধ্যায় আপনাকে, এবং ধন্যবাদ মনোজ দাস বাংলাদেশ বিশেষজ্ঞ, আপনাকেও ধন্যবাদ। সবাইকে জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।